ইভলভ রেস শব্দের অর্থ হলো বিকশিত হওয়া। ইভলভ রেস শব্দের অর্থ হলো বিকশিত হওয়া, এবং এই ইভলভ রেস শব্দ থেকে ইভলিউশন শব্দটার উৎপত্তি। ইভলভ রেস শব্দ থেকে ইভলিউশন শব্দের উৎপত্তি। ইভলভ রেস শব্দের অর্থ বিকশিত হওয়া। বিবর্তনের জনক কে বলো? বিবর্তনের জনক কে? ডারউইন জীবনেও নয়, এমপেডোক্লিস। বিবর্তনের জনক এমপেডোক্লিস। বিবর্তন সম্পর্কিত মোটামুটি 5টা মতবাদ আছে, যার একটা মতবাদ ডারউইনিজম, সেটার প্রবক্তা ডারউইন। ডারউইন বিবর্তনের জনক নয়, বিবর্তন সম্পর্কে একটা হাইপোথিসিস বা একটা মতবাদের প্রবক্তা সে। বিবর্তনের জনক এমপেডোক্লিস। সেই প্রথম যোগ্যতমের আকস্মিক সৃষ্টি এবং অযোগ্যদের বিলুপ্তি সম্পর্কে জোরালোভাবে তার মতামত উপস্থাপন করেন। তোমরা ইংরেজিতে একটা কথা বলো না, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, মানে যারা ফিটেস্ট তারাই সার্ভাইভ করবে, তারাই টিকে থাকবে, তাদেরই সৃষ্টি হবে। আর যারা ফিটেস্ট নয়, অযোগ্য, তাদের বিলুপ্তি ঘটবে। এই সম্পর্কে প্রথম জোরালোভাবে এই এমপেডোক্লিস তার কথাগুলো উপস্থাপন করছে। সে এই জন্য এর বিবর্তনের জনক। যোগ্যতমের টিকে থাকা, যোগ্যতম মানে ফিটেস্ট যারা, তারা টিকে থাকবে। যোগ্যতমের টিকে থাকা বা যোগ্যতমের সৃষ্টি এবং অযোগ্যদের বিলুপ্তি সম্পর্কে প্রথম মতামত জোরালোভাবে বিশ্ববাসীর কাছে উপস্থাপন করছে এমপেডোক্লিস। এই জন্য এমপেডোক্লিসকে বিবর্তনের জনক বলা হয়। ভুল করেও ডারউইন নয়, এমপেডোক্লিস। বাবারা, বিবর্তন একটা মন্থর গতি সম্পন্ন, ধীর গতি সম্পন্ন প্রক্রিয়া, এবং প্রতিনিয়ত পরিবর্তনের মাধ্যমে বিবর্তন সংগঠিত হয়। প্রতিনিয়ত পরিবর্তনের মাধ্যমে বিবর্তন সংগঠিত হয়। 1-2 দিনে বিবর্তন হয় না। এবং অধিকাংশ ক্ষেত্রে বিবর্তনের মাধ্যমে অধিকাংশ ক্ষেত্রে সরল দেহ বিশিষ্ট একটা অনুন্নত জীব থেকে জটিল দেহ বিশিষ্ট উন্নত জীবের আবির্ভাব ঘটে। অধিকাংশ ক্ষেত্রেই বিবর্তনের মাধ্যমে সরল দেহ বিশিষ্ট একটা অউন্নত জীব থেকে জটিল দেহ বিশিষ্ট উন্নত জীবের আবির্ভাব ঘটে। তাহলে বাবারা, বিবর্তন একটা মন্থর বা ধীর গতি সম্পন্ন প্রক্রিয়া। প্রতিনিয়ত পরিবর্তনের মাধ্যমে বিবর্তন ঘটে। অধিকাংশ ক্ষেত্রে বিবর্তনের মাধ্যমে সরল দেহ বিশিষ্ট একটা অউন্নত জীব থেকে জটিল দেহ বিশিষ্ট উন্নত জীবের আবির্ভাব ঘটে। আমরা বিবর্তন 3 রকম। মাইক্রো বিবর্তন বা মাইক্রো ইভলিউশন। কথা বলতেছো? থামাও, কে জানি কথা বলতেছো। মাইক্রো ইভলিউশন আমরা সবাই জানি, মাইক্রো মানে ছোট, এখানে বুঝবো ছোট মানে কি কম। মাইক্রো ইভলিউশনে পরিবর্তনটা কম হবে। মাইক্রো ইভলিউশনে পরিবর্তনটা কম হবে এবং মাইক্রো ইভলিউশনের মাধ্যমে জীবের নতুন জাত বা ভ্যারাইটি বা রেস তৈরি হবে। এই অনেক জায়গায় রেস শব্দ থাকে, অনেকে বোঝে না। আমরা জাতকে রেস বলতে পারি। তাহলে মাইক্রো ইভলিউশনের মাধ্যমে জীবের নতুন জাত সৃষ্টি হবে, নতুন রেস তৈরি হবে, এবং মাইক্রো ইভলিউশনের মাধ্যমে সাবস্পেসিস বা উপপ্রজাতি সৃষ্টি হবে। আমাদের এটা এমসিকিউ আসতে পারে
কোন বিবর্তনের মাধ্যমে উপপ্রজাতি সৃষ্টি হয়? কোন বিবর্তনের মাধ্যমে জীবের নতুন জাত সৃষ্টি হয়, রেস সৃষ্টি হয়? বলবা মাইক্রো ইভলিউশন। 2, ম্যাক্রো ইভলিউশন। আমরা সবাই জানি ম্যাক্রো মানে বড়, এখানে বড় মানে বুঝবো বেশি। তাহলে ম্যাক্রো মাইক্রো ইভলিউশনের চাইতে পরিবর্তনটা আরেকটু বেশি হবে। ম্যাক্রো ইভলিউশনের ক্ষেত্রে মাইক্রো ইভলিউশনের চেয়ে পরিবর্তনটা আরেকটু বেশি হবে, ফলে জীবের নতুন স্পেসিস বা প্রজাতি সৃষ্টি হবে। এটা এমসিকিউ আসতে পারে যে কোন বিবর্তনের মাধ্যমে জীবের নতুন প্রজাতি সৃষ্টি হয়? ম্যাক্রো ইভলিউশন। আর যদি বলে উপপ্রজাতি সৃষ্টি হয় কোন বিবর্তনের মাধ্যমে? মাইক্রো ইভলিউশন। যে বিবর্তনের মাধ্যমে সবচেয়ে বেশি ব্যাপক পরিসরে পরিবর্তন ঘটে জীবের, মাইক্রো এবং ম্যাক্রো ইভলিউশনের চেয়ে বেশি পরিবর্তন যে ঘটে যখন বিবর্তনের মাধ্যমে, ওটাকে আমরা বলবো মেগা ইভলিউশন। মেগা শব্দ থেকে বুঝতেছো যে এখানে সবচেয়ে বেশি পরিবর্তন ঘটবে। মেগা ইভলিউশন। এবং মেগা ইভলিউশনের মাধ্যমে জীবের নতুন ফ্যামিলি বা গোত্র তৈরি হয়, জীবের নতুন অর্ডার বা বর্গ সৃষ্টি হয়, জীবের নতুন ক্লাস বা শ্রেণী তৈরি হয়। আমাদের এমসিকিউ দিতে পারে যে কোন বিবর্তনের মাধ্যমে জীবের নতুন ফ্যামিলি বা গোত্র সৃষ্টি হয়, নতুন বর্গ সৃষ্টি হয়, নতুন শ্রেণী সৃষ্টি হয় জীবেদের? আমরা বলবো মেগা ইভলিউশন। আর মেগা শব্দ থেকে বুঝবো এখানে মাইক্রো এবং ম্যাক্রো ইভলিউশনের চেয়ে পরিবর্তনটা বেশি ঘটবে। বাবারা মনোযোগী হও সবাই। ইভলিউশন বা বিবর্তনের জনক, ইভলিউশন বা বিবর্তনের জনক এম্পেডোক্লিস। সেই প্রথম যোগ্যতমের আকস্মিক সৃষ্টি এবং অযোগ্যদের বিলুপ্তি সম্পর্কে জোরালোভাবে তার মতামত তুলে ধরছে। বিবর্তন একটা মন্থর বা ধীর গতি সম্পন্ন প্রক্রিয়া। প্রতিনিয়ত পরিবর্তনের মাধ্যমে বিবর্তন ঘটে। অধিকাংশ ক্ষেত্রে বিবর্তনের মাধ্যমে সরল দেহ বিশিষ্ট অউন্নত একটা জীব থেকে জটিল দেহ বিশিষ্ট উন্নত জীবের আবির্ভাব ঘটে। কিছু ক্ষেত্রে উল্টা ঘটনাও দেখা যায়, কিছু ক্ষেত্রে উন্নত জীব বিবর্তনের মাধ্যমে অউন্নত হয়ে যায়। এরকম ঘটনাও 9 10 বইয়ে দেওয়া ছিল। কেপ ফিশ দিয়ে একটা কথা লেখা ছিল 9 10 বইয়ে। তো কিছু ক্ষেত্রে উন্নত জীব অউন্নত হচ্ছে বিবর্তনের মাধ্যমে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে একটা অউন্নত জীব উন্নত জীবে পরিণত হবে বিবর্তনের মাধ্যমে। বিবর্তন 3 প্রকার: মাইক্রো, ম্যাক্রো, মেগা। মাইক্রো, ম্যাক্রো এবং মেগা ইভলিউশন শব্দগুলোর অর্থ করলে আমরা উত্তর পাবো। মাইক্রো ইভলিউশনে বিবর্তনটা পরিবর্তনটা কম হবে। মাইক্রো ইভলিউশনের মাধ্যমে জীবের নতুন জাত বা রেস তৈরি হবে, উপপ্রজাতি সৃষ্টি হবে। আর মাইক্রো ইভলিউশনের চেয়েও যখন পরিবর্তনটা আরেকটু বেশি হবে তখন ওটা ম্যাক্রো ইভলিউশন। ম্যাক্রো ইভলিউশনের মাধ্যমে জীবের নতুন প্রজাতি সৃষ্টি হবে। আর যে বিবর্তনে পরিবর্তন সবচেয়ে বেশি হবে, ব্যাপক পরিসরে পরিবর্তন হবে, সেটা মেগা ইভলিউশন। মেগা ইভলিউশনের মাধ্যমে জীবের নতুন ফ্যামিলি, নতুন অর্ডার, নতুন ক্লাস সৃষ্টি হবে। আমি আবার বলি, আজকের পড়াটাই সহজ, আগামী দিন পড়াবো বিবর্তন সম্পর্কে ভ্রূণতাত্ত্বিক প্রমাণ, জীবাশ্ম ভিত্তিক প্রমাণ। ওই ক্লাসটা বেশি ইম্পর্টেন্ট হবে। তারপরেও আমি বলে দিচ্ছি, আমি সর্বশেষ আরেকবার বললাম, এবার ঝরঝরা করলাম, কারণ বিবর্তন পার্টটা অনেকের ভালো মতো হয় না। দেখা যাচ্ছে জিন তত্ত্ব অংশ ভালো করে পড়ছে, লাস্টের এই পার্টটা এসে ভালো মতো পড়েনি। বিরক্ত হয়ে না, আমি আরেকবার বলি। বিবর্তনের জনক এম্পেডোক্লিস। বিবর্তন মন্তরগতি সম্পন্ন বা ধীরগতি সম্পন্ন প্রক্রিয়া। প্রতিনিয়ত পরিবর্তনের মাধ্যমে বিবর্তন ঘটে। অধিকাংশ ক্ষেত্রে বিবর্তনের মাধ্যমে
সরল দেহ বিশিষ্ট একটা উন্নত জীব থেকে জটিল দেহ বিশিষ্ট উন্নত জীবের আবির্ভাব ঘটে। বিবর্তন কয় প্রকার? 3 প্রকার, মাইক্রো, ম্যাক্রো, মেগা। যখন পরিবর্তনটা কম হবে তখন ওটা মাইক্রো ইভলিউশন, এবং এই ইভলিউশনের মাধ্যমে, এই টাইপের বিবর্তনের মাধ্যমে জীবের নতুন জাত তৈরি হবে বা রেস তৈরি হবে, জীবের উপপ্রজাতি সৃষ্টি হবে। আর যখন মাইক্রো ইভলিউশনের চেয়ে আরেকটু বেশি চেঞ্জ ঘটবে, পরিবর্তন ঘটবে, তখন ওটা ম্যাক্রো ইভলিউশন। ম্যাক্রো ইভলিউশনের মাধ্যমে জীবের নতুন প্রজাতি সৃষ্টি হবে। আর মেগা ইভলিউশনের সবচেয়ে বেশি চেঞ্জ ঘটবে, ব্যাপকভাবে চেঞ্জ ঘটবে, বৃহৎ পরিসরে পরিবর্তন ঘটবে। এর ফলে কি হবে? গোত্র চেঞ্জ হয়ে যাবে, নতুন গোত্রের উদ্ভিদ বা প্রাণী তৈরি হবে, নতুন বর্গের জীব তৈরি হবে, নতুন শ্রেণীর জীব তৈরি হবে। মানে মেগা ইভলিউশনের মাধ্যমে জীবের নতুন নতুন শ্রেণী তৈরি হবে, নতুন বর্গ তৈরি হবে, নতুন গোত্র তৈরি হবে। ওই 3টার থেকে ওটা এমসিকিউ আসতে পারে। উপপ্রজাতি সৃষ্টি হয় কোন বিবর্তনের মাধ্যমে? মাইক্রো। জাত বা রেস তৈরি হয় মাইক্রো ইভলিউশনের মাধ্যমে। এমসিকিউ আসতে পারে নতুন প্রজাতি সৃষ্টি হয় কোন বিবর্তনের মাধ্যমে? ম্যাক্রো। আর যদি বলে গোত্র, বর্গ, শ্রেণী সৃষ্টি হয় কোন বিবর্তনের মাধ্যমে? মেগা ইভলিউশন। অভিসারী বিবর্তন। অভিসারী বিবর্তন, 2 অপসারী বিবর্তন, 3 সমান্তরাল বিবর্তন। ফিজিক্স পড়ে, আলো পড়ে ভালোই অভিসারী অপসারী শব্দের অর্থ জানো আর বোঝো। অনেকগুলো আলোক রশ্মি এক বিন্দুতে এসে পতিত হলো, একসাথে হলো, তাহলে ওটাকে অভিসারী বলো না। আর আলোক রশ্মি আলাদা হয়ে গেল, ভাগ হয়ে গেল, পৃথক হয়ে গেল, তাহলে বলো অপসারী। এখানে বিষয়টা অনেকটা ওই রকম, যে 2টা দূর সম্পর্কিত জীব, 2টা ভিন্ন প্রজাতির জীব, দূর সম্পর্কিত জীব, এদেরকে তুমি যখন একই পরিবেশে রাখবা, তখন দূর সম্পর্কিত জীব এটা ম্যাটার করবে না। একই পরিবেশে থাকার কারণে তাদের একই রকম আঙ্গিক পরিবর্তন ঘটবে, একইভাবে তাদের দেহের পরিবর্তন ঘটবে, দূর সম্পর্কিত জীব হওয়ার পরেও, খালি একই পরিবেশে রাখার জন্য। তাহলে অনেকগুলো আলোক রশ্মি একসাথে হচ্ছে, বলতেছো অভিসারী। তাহলে দূর সম্পর্কিত জীব একই পরিবেশে আমি রাখছো, তখন একইভাবে পরিবর্তন ঘটছে, তাহলে এটা অভিসারী বিবর্তন। ধরো বাঘ এবং হরিণ দূর সম্পর্কিত, প্রজাতি আলাদা, তুমি যদি একই পরিবেশে রাখো, একই রকম করে ওদের দেহের পরিবর্তন ঘটবে। বাঘ এবং হরিণ কিন্তু দূর সম্পর্কিত জীব, ভিন্ন প্রজাতির জীব, কিন্তু একই পরিবেশে রাখলে একই রকম ভাবে ওদের দৈহিক পরিবর্তন ঘটবে, এটা অভিসারী বিবর্তন। আর অপসারী এটার উল্টা, যে নিকট সম্পর্কিত 2টা জীবকে তুমি 2টা ভিন্ন পরিবেশে রাখবা, 2টা আলাদা আলাদা পরিবেশে রাখবা। নিকট সম্পর্কিত 2টা জীবকে তুমি আলাদা পরিবেশে রাখলা, এই ভিন্ন ভিন্ন পরিবেশে এরা সুষ্ঠুভাবে অভিযোজিত হয়ে এরা ভিন্ন ভিন্ন রকমের নতুন প্রজাতি সৃষ্টি করবে। তাহলে নিকট সম্পর্কযুক্ত জীব হওয়ার পরেও খালি ভিন্ন পরিবেশে রাখার কারণে ওরা ভিন্ন ভিন্ন প্রজাতি সৃষ্টি করবে, মানে ভিন্ন রকম হয়ে যাবে। ভিন্ন ভিন্ন পরিবেশে থাকলে ওরা ভিন্ন রকম হয়ে যাবে, ভিন্ন রকম প্রজাতি সৃষ্টি করবে। তাহলে আলোক রশ্মিও তো আলাদা হয়ে গেল, অপসারী বলো। কারণ নিকট সম্পর্কিত 2টা জীব ভিন্ন রকম হয়ে গেল ভিন্ন পরিবেশে রাখার জন্য, তাহলে এটা অপসারী বিবর্তন। আর 2টা ভিন্ন প্রজাতির জীব তুমি 2টা দূরবর্তী স্থানে রাখবা, কিন্তু এমন স্থানে রাখবা যে দূরবর্তী স্থান হলেও পরিবেশ 2টা স্থানের একই রকম। ধরো একটা জীবকে সুন্দরবনে রাখছো, আর একটা জীবকে অস্ট্রেলিয়ান অঞ্চলের একটা বনে রাখছো, 2টা দূরবর্তী জায়গায় রাখছো, কিন্তু ধরো ওটাও ধরো ম্যানগ্রোভ বন, কথার কথা বলতেছি। বাংলাদেশের ম্যানগ্রোভ বনে একটা প্রাণী বা জীব রাখছো, সেই সুদূর অনেক দূরে অস্ট্রেলিয়ার একটা ম্যানগ্রোভ বন আছে কিনা জানি না, অস্ট্রেলিয়াতে ম্যানগ্রোভ বন আমি ধরে নিলাম আছে, ওখানে একটা জীব রাখছো। এই যে 2টা দূরবর্তী স্থানে রাখছো, কিন্তু একই রকম পরিবেশে রাখছো,
এই দুইটা জীবের একইভাবে বিবর্তন হবে, প্যারালালি, সমান্তরাল ভাবে একইভাবে এরা বিবর্তিত হবে। দূরবর্তী স্থানে রাখার পরেও পরিবেশ এক হওয়ার কারণে এরা একইভাবে বিবর্তিত হবে। এটা আমরা বলবো প্যারালাল বা সমান্তরাল বিবর্তন। দুইটা দূর সম্পর্কিত, নিকট সম্পর্ক যুক্ত নয়, দুইটা দূর সম্পর্কিত জীব একই পরিবেশে রাখবা, দেখবে ওদের বিবর্তন একই রকম হচ্ছে, দেহের পরিবর্তনটা একইভাবে ঘটতেছে, ওটা অভিসারী বিবর্তন। আর যখন নিকট সম্পর্কিত দুইটা জীবকে ভিন্ন ভিন্ন পরিবেশে রাখবা, দেখবা ওদের ভিন্ন ভিন্ন ভাবে বিবর্তন হচ্ছে, ওরা ভিন্ন ভিন্ন রকম প্রজাতি সৃষ্টি করতেছে, ওটা অপসারী বিবর্তন। আর যখন দুইটা ভিন্ন প্রজাতির জীবকে তুমি দুইটা দূরবর্তী স্থানে রাখছো, কিন্তু পরিবেশটা একই রকম, ওই দুইটা স্থানে স্থান দূরবর্তী কিন্তু পরিবেশ একই রকম, তাহলে ওই দুইটা জীবের একইভাবে বিবর্তন হবে, দূরবর্তী স্থানে থাকার পরেও একইভাবে বিবর্তন হবে। এটা হলো সমান্তরাল বিবর্তন। ক্লিয়ার? এগুলা কখতে আসতে পারে, এমসিকিউ আকারে আসতে পারে। বাবা আমি এটা আরেকবার সরে দিয়ে এবার বিবর্তন সম্পর্কিত মতবাদ শুরু করবো, মনোযোগী হও। তার দুইটা দূর সম্পর্কিত জীবকে একই পরিবেশে রাখলে বা থাকলে তাদের একই রকম ভাবে দৈহিক পরিবর্তন ঘটবে, এটা অভিসারী বিবর্তন। দুইটা নিকট সম্পর্কিত জীবকে ভিন্ন ভিন্ন পরিবেশে রাখলে এরা ভিন্ন ভিন্ন ভাবে অভিযোজিত হয়ে ভিন্ন ভিন্ন রকমের নতুন প্রজাতি তৈরি করবে, ওটা অপসারী বিবর্তন। আর দুইটা ভিন্ন প্রজাতির জীবকে তুমি দুইটা দূরবর্তী স্থানে রাখছো, কিন্তু ওই দুইটা দূরবর্তী স্থানের পরিবেশ সেম রকম, তাহলে এই ক্ষেত্রে দূরবর্তী স্থানে থাকার পরেও ওরা একইভাবে বিবর্তিত হবে। এটাকে আমরা কি বলবো? সমান্তরাল বিবর্তন। ল্যামার্কিজম 2, ডারউইনিজম। আর ডারউইনিজমটা একটু মডিফাই করে নতুন করে একটা দিছে, ওটা নিও ডারউইনিজম, নব্য ডারউইনবাদ। নিও মানে নতুন, তোমরা পড়ছো না গ্লুকো নিওজেনেসিস, নিও মানে নতুন। নিও ডারউইনিজম, জার্মপ্লাজম মতবাদ, মিউটেশন মতবাদ। তাহলে বাবারা বিবর্তন সম্পর্কিত মোটামুটি এই 5 ধরনের মতবাদ বেশি প্রচলিত: ল্যামার্কিজম, ডারউইনিজম, নিও ডারউইনিজম, জার্মপ্লাজম মতবাদ, মিউটেশন মতবাদ। ল্যামার্কিজম, ডারউইনিজম, নিও ডারউইনিজম, জার্মপ্লাজম মতবাদ, মিউটেশন মতবাদ। বাবা আমরা প্রথমে শুরু করলাম ল্যামার্কিজম। বাবারা ল্যামার্কিজমের প্রবক্তা হলো জ্যা ব্যাপটিস্ট ল্যামার্ক, বা বলে দিলাম শুধু ল্যামার্ক। এই ল্যামার্ক কিন্তু বায়োলজি শব্দের প্রবর্তক। বায়োলজির জনক তো তোমরা পড়ছো অ্যারিস্টটল, কিন্তু বায়োলজি শব্দটার প্রবর্তক কিন্তু ল্যামার্ক। এবং এই ল্যামার্ক কিন্তু প্রাণীদের দুইটা ক্যাটাগরিতে ভাগ করছে, যথা মেরুদণ্ডী আর অমেরুদণ্ডী। এই দুইটা এমসিকিউ আসতে পারে। বায়োলজি শব্দের প্রবর্তককে ল্যামার্ক, আসতে পারে প্রাণীদের মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী এই দুই ভাগে কে ভাগ করছে? ল্যামার্ক। তাহলে বাবারা ল্যামার্কিজমের প্রবক্তা ল্যামার্ক। ল্যামার্ক বায়োলজি শব্দের প্রবর্তক। মনোযোগী হয়েও সবাই, এই পার্ট থেকে এমসিকিউ কমন আসবে বলে দিলাম। তাহলে বাবারা ল্যামার্কিজমের প্রবক্তা হলো ল্যামার্ক, তিনি বায়োলজি শব্দটারও প্রবর্তক। আর বায়োলজির জনক তো সবাই জানো কে? অ্যারিস্টটল। এই ল্যামার্ক প্রাণীদের দুই ভাগে ভাগ করছে, মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী। তার মতবাদকে, তার হাইপোথিসিসকে 4টা সূত্রের আকারে উপস্থাপন করা হয়। ল্যামার্কের মতবাদ বা হাইপোথিসিসকে 4টা সূত্রের আকারে উপস্থাপন করা হয়।
আমি এই 4টা সূত্র বলবো এবং ওখানেই সাথে সাথে সীমাবদ্ধতা বা এই সূত্রের গুলো বলবো। রেডি হও সবাই, এবারের পড়াটা তোমাদের ধরা হবে। রেডি? প্রথম সূত্র, প্রথম সূত্রে বলা হচ্ছে প্রতিটি জীব তার জীবনকালে, তার জীবক দশায় অন্তঃজীবনী শক্তির প্রভাবে তার দৈহিক বৃদ্ধি ঘটাতে চায়, তার বিভিন্ন অঙ্গের বৃদ্ধি ঘটাতে চায় বা বৃদ্ধি ঘটায়। একটা কথা বলবো, ওর 4টে সূত্রই ভুল, কিন্তু সেই তো প্রথম দিছিল বিবর্তন সম্পর্কিত মতবাদ, ইনার থেকে তো বাকিরা উৎসাহিত হয়ে পরে আরো মতবাদ দিচ্ছে। ডারউইনেরও আগে তো লেমার্ক দিছে মতবাদ। সূত্র ভুল হলেও সে বিবর্তনের নতুন দিগন্ত উন্মোচন করে দিচ্ছে। তার প্রথম সূত্র দেখো, জীবের যে জীবনী শক্তি আছে ভেতরে, এই জীবনী শক্তির প্রভাবে প্রত্যেকটা জীব তার বৃদ্ধি ঘটায় বা অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি ঘটায় বা ঘটাতে চায়। তো আমার মধ্যেও তো অন্তঃজীবনী শক্তি আছে। আমি তো খুব চাচ্ছিলাম আমি না লম্বা হইতো 2-3 ইঞ্চি, হইনি তো। তাহলে অন্তঃজীবনী শক্তি থাকলেই ওই জীবের বৃদ্ধি ঘটবে, ভুল কথা। আমাদের প্রত্যেকটা জীবের মধ্যে অন্তঃজীবনী শক্তি আছে, জীবনী শক্তি আছে। তো তাই বলে কি ওই জীবনী শক্তি আছে দেখেই কি আমরা আমাদের অঙ্গের বৃদ্ধি ঘটাতে পারছি? ইচ্ছা মতো পারতেছি না। তার প্রথম সূত্র ভুল। দ্বিতীয় সূত্র বলছে সদা পরিবর্তনশীল পরিবেশে অভিযোজনের জন্য, মানে টিকে থাকার জন্য, অভিযোজনের জন্য বা টিকে থাকার জন্য যে অভাববোধ সৃষ্টি হয়, তাহলে পরিবর্তনশীল পরিবেশে টিকে থাকার জন্য যে অভাববোধ সৃষ্টি হয়, এই অভাববোধের উদ্দীপনা এবং নিরন্তর প্রচেষ্টার ফলে বলে জীবের আঙ্গিক পরিবর্তন ঘটে। বিষয়টা এরকম যে আমি পরিবেশ পরিবর্তনের সাথে সাথে টিকে থাকার জন্য আমি আমার একটা অঙ্গের অভাব অনুভব করতেছি। ধরো আমি অনুভব করতেছি আমার ডানা নাই, ডানা থাকলে পাখির মতো উঠতে পারতাম, ভালো হতো। আমি অভাব অনুভব করতেছি আমার ডানার, এতে বলে আমার যে উদ্দীপনা সৃষ্টি হবে, সেই উদ্দীপনার আমি যদি নিরন্তর চেষ্টা করি আমার বলে ওই অঙ্গ তৈরি হবে। এটা দ্বিতীয় সূত্রের মূল বিষয়, ভুল কথা। মানুষের তো ওরা শখ অনেক আগে থেকে, ডানা তৈরি হলে ভালো হতো, ডানা তো তৈরি হয়নি। ডানার অভাব তুমি না করলেও তো আমি করতেছি, ডানার অভাব অনুভব করতেছি। তাই এই ডানার অভাববোধ অনুভব করতেছি, তাহলে এর জন্য যে উদ্দীপনা, সেই উদ্দীপনায় তো আমার আঙ্গিক পরিবর্তন হচ্ছে না। দ্বিতীয় সূত্রভেদ ভুল। আবার শোনো, নিজের মতো করে সহজভাবে বলতেছি। সদা পরিবর্তনশীল পরিবেশে অভিযোজনের জন্য বা টিকে থাকার জন্য যে জীব যে অঙ্গের অভাব বোধ করে, জীব যে অঙ্গের অভাব বোধ অনুভব করে, আর ওই অভাববোধ অনুধাবন করার যে উদ্দীপনা, কোন অঙ্গের অভাববোধ আমি অনুধাবন করতেছি, এর ফলে যে উদ্দীপনা সৃষ্টি হচ্ছে আমার দেহে, ওই উদ্দীপনা আর নিরন্তর প্রচেষ্টার ফলে আঙ্গিক পরিবর্তন ঘটে জীবের। এটা দ্বিতীয় সূত্র, ভুল কথা। কোন অঙ্গের অভাব অনুভব করলেই আর নিরন্তর চেষ্টা করলেই আমার নতুন অঙ্গ সৃষ্টি হবে না। 3 নাম্বার তো আরো ফাউল সূত্র, ব্যবহার আর অব্যবহারের সূত্র। ল্যামার্ক বলছে যে অঙ্গ যত বেশি ব্যবহার হবে সেই অঙ্গের বৃদ্ধি এবং বিকাশ তত বেশি হবে। কে সারাদিন তো হাঁটিচ্ছি, পাও তোমার লম্বা হচ্ছে না, হাসি ঠাট্টা বন্ধ। সারাদিন তো আমি বোর্ড দিয়ে লেখি, তাহলে তো আমার হাত মেরা লম্বা হয়ে যাওয়ার কথা, হচ্ছে না। ল্যামার্ক বলছে এই যে অঙ্গের ব্যবহার যত বেশি হবে সেই অঙ্গের বৃদ্ধি, বাবা আমাকে লেট মি টকিং, যে অঙ্গের বৃদ্ধি মানে যে অঙ্গের ব্যবহার যত বেশি হবে ওই অঙ্গের বৃদ্ধি ও বিকাশ তত বেশি হবে, আর যে অঙ্গের ব্যবহার যত কম হবে ওই অঙ্গ ধীরে ধীরে নিষ্ক্রিয় হবে এবং একটা টাইম বিলুপ্ত হবে। সে আবার উদাহরণও দিচ্ছে, বলছে জিরাফ
এ বর্তমান কালের ঘোড়ার মতো ছিল আগে, কিন্তু চারণ ভূমিতে খাবারের অভাব দেখা যাচ্ছে, ওই গাছের থেকে পাতা খাওয়া শুরু করছে, লতা পাতা। ঘাড় বেশি ব্যবহার করছে, গলা বেশি ব্যবহার করছে, করতে করতে লম্বা হয়ে গেছে। তারপরে বলছে, ব্যাখ্যা দিছে, হাঁস, তারপর হাড়গিলা, পেলিকেন, এগুলা পাখি বলে স্থলচর ছিল। খাদ্যের জন্য পানিতে নামছে, আর পানিতে সাঁতার কাটার জন্য বারবার পা ব্যবহার করছে, তখন আঙ্গুলের গোড়া থেকে লিপ্ত পথ তৈরি হচ্ছে। মানে ধরো এটা হাঁসের পায়ের আঙ্গুল, আঙ্গুলগুলোর মাঝখানে কি পাতলা পদ্মা থাকে না, ওটাই লিপ্ত পথ। সে বলছে হাঁস টাস তো আগে স্থলে থাকতো, যদিও হাঁস এখনো স্থলেই থাকে, দরকার হলে পানিতে যায়। তাহলে ব্যবহার সূত্রে, ব্যবহার অব্যবহারের সূত্রে বলছে হাঁস, হদি আর একটা হাড়গিলা, পেলিকেন, এরা স্থলচর ছিল, খাদ্য গ্রহণের তাগিদে পানিতে গেছে, সাঁতরানোর সময় বেশি বেশি পা ব্যবহার করছে, তখন আঙ্গুলের গোড়া থেকে ওই আঙ্গুলগুলোর মাঝখানে পাতলা পদ্মা বা লিপ্ত পথ তৈরি হচ্ছে, ফলে সাঁতার কাটতে আরো সুবিধা হচ্ছে এতে। আবার বলছে উট পাখি আগে উঠতে পারত, ডানা ব্যবহার না করে ওনার ক্ষমতা হারে ফেলে দিচ্ছে, ডানা নিষ্ক্রিয় হচ্ছে। আরো বলছে দেখো, মানুষের আগে লেজ আসিল, লেজ ব্যবহার না করে লেজটাই যে ককপিক্সে পরিণত হয়ে গেছে, কঙ্কাল যন্ত্রে পড়াবো ককপিক্স, লাস্ট পার্ট যেটা। তাহলে অব্যবহার পয়েন্টে সে মানুষ দিয়ে কথা বলছে, যে মানুষের লেজ ছিল, ব্যবহার না করে ওটা বিলুপ্ত হয়ে ছোট হয়ে ককপিক্সে রূপান্তরিত হচ্ছে। উট পাখি আগে উঠতে পারতো, ডানা ব্যবহার না করে ডানা ছোট হয়ে নিষ্ক্রিয় হয়ে গেছে, আর উঠতে পারেনি। সত্যি কথা বাবা। ল্যামার্কিজমের শেষ পয়েন্ট দেখো, পড়াগুলো তাড়াতাড়ি হচ্ছে, তোমরা সবাই শব্দ অফ করো বাবারা, সাউন্ড অফ। তোমাদের জন্য তো আমার এই ভিডিও আবার এডিটিং করতে হবে, এর আগে যে হাসি দিছো। আচ্ছা, মনোযোগ বাড়াবো। আমি আরেকবার করে বলবো, মাথা ঠান্ডা করে রিডিং দিলে এগুলা পড়া বানিয়ে লিখতে পারবা, লাইন বাই লাইন মুখস্থ লাগবে না, মনোযোগী হও। 4 নাম্বার পয়েন্টে বলছে, জীবদ্দশায় অর্জিত সকল বৈশিষ্ট্য সন্তানের দেহে সঞ্চারিত হয়। বলছে একটা জীব বেঁচে থাকতে যেগুলা বৈশিষ্ট্য অর্জন করে, সবই বলে তার সন্তানে সঞ্চারিত হয়। এমন অনেকেই ভুল ধরছে। ধরো একজন ব্যায়ামবিদ, ব্যায়াম করে মাসেল সুগঠিত করছে, কিন্তু অর্সল পল্টনকে সুগঠিত মাসেল নিয়ে জন্মায় না। ল্যামার্ক চতুর্থ সূত্রে বলছে, প্রত্যেকটা জীবের জীবদ্দশায় অর্জিত সব বৈশিষ্ট্য স্থানান্তরিত হয় সন্তানে। তো একজন রেসলার, একজন ব্যায়ামবিদ ব্যায়াম করে পেশি সুগঠিত করছে, তাহলে তো এই কথা সত্যি হলে তো তার সন্তান সুগঠিত পেশি নিয়ে জন্মগ্রহণের কথা, কিন্তু তাতে পারেন। 2, ভারতীয় উপমহাদেশের মহিলারা কিছু ক্ষেত্রে পুরুষরাও কানে নাকে ছিদ্র করে বিভিন্ন অলংকার করে, এটা তো জীবদ্দশাতেই করে, তাহলে তো তার সন্তানগুলো তো কানে নাকে ফুটা নিয়ে জন্মগ্রহণের কথা ছিল, তা তো কেউ করে না, করে। 3, এই যে আমরা মুসলমানরা কিংবা ইহুদি ধর্মেররা এই যে খতনা, এই যে সুন্নাত করে কই, পেনিসের অগ্রভাগে যে চামড়াটা আছে তার নাম তো প্রিপিউস, এটা তো জীবদ্দশাতে ছোট কালেই তো আমাকে কাটে দিচ্ছে, তাহলে আমাদের সন্তান তোকে খতনা নিয়ে জন্মগ্রহণ করার কথা ছিল, আমার জীবদ্দশায় অর্জিত বৈশিষ্ট্য এটা, তা তো করতেছে না। 4 নাম্বার আর 1 নাম্বার সূত্র বেশি বড় ভুল, এই 2 সূত্রের বেশি ভুল ধরছে বিজ্ঞানীরা। এবার দেখো, ভাইজম্যান 22 প্রজন্ম ধরে, 22টা জেনারেশন ধরে লেস কেটে দেওয়া ইঁদুর পুরুষ আর স্ত্রীর মধ্যে মিলন ঘটাচ্ছে, ওই লেস কাটে দিচ্ছে, লেজের জীব মানে ওই ইঁদুরের জীবদ্দশায় ওই বৈশিষ্ট্য বানিয়ে দিচ্ছে, লেস কাটে দিচ্ছে।
দিয়ে ওদের মধ্যে মিলন ঘটাচ্ছে, দেখার চেষ্টা করছে যে কাটা লেজ নিয়ে কোন ইঁদুরের বাচ্চা জন্ম নেয় কিনা, একবারও জন্মেনি। লেজ কেটে তো দিছে ইঁদুর বাঁচে থাকতে, জীবদ্দশায় অর্জিত বৈশিষ্ট্য। বাপেরও মায়েরও কাটে দিছে লেজ, বাপ ইঁদুর মা ইঁদুর দুধেরই কাটে দিচ্ছে। একটা সন্তান ইঁদুরও লেজ কাটা হয়নি। লাস্ট বিজ্ঞানী পেইন ৭৫টা প্রজন্ম ধরে, শব্দ ৭৫টা প্রজন্ম ধরে ড্রোসোফিলাকে, ফলের মাছি যেটা ড্রোসোফিলা, ডিপটেরা বর্গের, তোমরা অনেকে পড়ছো, আর পলিটিন ক্রোমোজোম আছে লালা গ্রন্থিতে, অনেক লম্বা লম্বা ক্রোমোজোম। সেই ড্রোসোফিলাকে কি করছে, অন্ধকার কক্ষে লালন পালন করছে, যান দেখবেন না পাই, অন্ধের মতো যান থাকে, এবং সেই ঘরেই তাদের প্রজননের ব্যবস্থা করছে। দেখার চেষ্টা করছে সন্তান ড্রোসোফিলা গুলো অন্ধ হয় নাকি। একবারও অন্ধ সন্তানের জন্ম হয়নি ড্রোসোফিলা, অথচ বাপ মাও অন্ধকার পরিবেশে রাখছে, বাপ মাও চোখ থাকার পরেও দেখতেই পারেনি, অন্ধকার রুমের মধ্যে রাখছে যেন দেখতে না পাই, এবং তাদের মধ্যে মিলন ঘটাচ্ছে। ৭৫ প্রজন্ম ধরে এই কাজ করছে, প্রত্যেকবার দেখা গেছে ড্রোসোফিলার সন্তানগুলো দেখতে পারে। বাবারা, আমি আজকে ডারউইনিজমেরও ৬টা পয়েন্ট আছে, 4টা পয়েন্ট করে দিব, যেন পরে দিনে এটা শেষ হয়ে যায়। আমি পুরো বিষয়টা আরেকবার বলতেছি ধীরে ধীরে। এবার আর হাসি ঠাট্টা করার দরকার না, একবার করে হাসি নিছো তোমরা, এবার মনোযোগ বাড়াও। বাবারা, বিবর্তন সম্পর্কিত প্রচলিত মতবাদ প্রায় 5টা। বিবর্তন সম্পর্কিত প্রচলিত মতবাদ প্রায় 5টা। ঝরঝরা করে 5টা মতবাদের নাম করবা: ল্যামার্কিজম, ডারউইনিজম, নিও ডারউইনিজম, জার্মপ্লাজম মতবাদ, মিউটেশন মতবাদ। তাহলে বিবর্তন সম্পর্কিত সবচেয়ে বেশি প্রচলিত মতবাদ হলো প্রায় 5টা: ল্যামার্কিজম, ডারউইনিজম, নিও ডারউইনিজম, জার্মপ্লাজম মতবাদ, মিউটেশন মতবাদ। বাবারা, ল্যামার্কিজমের প্রবক্তা হলো ল্যামার্ক। তিনি বায়োলজি শব্দের প্রবর্তক। তিনি প্রাণীদের মেরুদণ্ডী অমেরুদণ্ডী এই 2 ভাগে ভাগ করেন। ল্যামার্কিজমের প্রবক্তা হলো ল্যামার্ক। তিনি বায়োলজি শব্দটারও প্রবর্তক। তিনি প্রাণীদের মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী এই 2 ভাগে ভাগ করেন। ল্যামার্ক কোনো সূত্র দেয়নি, তার মতবাদটাকে আসলে পরবর্তীতে সূত্র আকারে উপস্থাপন করা হয়েছে। ল্যামার্ক কিন্তু 4টা সূত্র বলেনি, সে একটা মতবাদ দিয়েছে, ওটাকে পরবর্তীতে ডটসন নামক একজন বিজ্ঞানী কি করছে, 4টা সূত্র আকারে উপস্থাপন করছে। ল্যামার্কের হাইপোথিসিসটাকে ডটসন 4টা ল বা সূত্র আকারে উপস্থাপন করছে। সূত্রগুলো দেখো, ভালো করে শুনলেই হয়ে যাবে, নিজের মতো করে শোনো। প্রথম সূত্রে বলা হচ্ছে জীবের যে জীবনী শক্তি আছে ভেতরে, এটার প্রভাবে জীব তার আকারের বৃদ্ধি, অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি ঘটাতে চায় এবং ঘটাতে পারে বা ঘটায়। জীবের মধ্যে যে অন্তর্জীবনী শক্তি আছে, এই অন্তর্জীবনী শক্তির প্রভাবে জীব তার আকারের বৃদ্ধি, অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি ঘটাতে চায় বা ঘটায়। আসলে জীবনী শক্তি থাকলেই জীব তার অঙ্গের বৃদ্ধি ঘটাতে পারে না, আকারের বৃদ্ধি ঘটাতে পারে না। 2, বোঝা গেছে প্রথম সূত্র? কথা বলো। 2 নাম্বার সূত্রটা নিজের ভাষায় বলতেছি, দেখো। সবা পরিবর্তনশীল পরিবেশে টিকে থাকার জন্য জীব যদি কোনো অঙ্গের অভাববোধ অনুভব করে, তখন যে উদ্দীপনাটার সৃষ্টি হবে, এই অভাববোধের উদ্দীপনা, সেই উদ্দীপনার কারণে 2 জীবের নিরন্তর প্রচেষ্টার কারণে জীবের আঙ্গিক পরিবর্তন ঘটবে। 2 নাম্বার সূত্রে বলছে প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য জীব যদি কোনো অঙ্গের অভাববোধ অনুভব করে, তখন যে উদ্দীপনাটার সৃষ্টি হবে জীবের দেহে, সেই উদ্দীপনাজনিত কারণে এবং নিরন্তর প্রচেষ্টার কারণে বা প্রচেষ্টার মাধ্যমে
জীব তার আঙ্গিক পরিবর্তন ঘটায় বা ঘটাতে পারে, জীবের আঙ্গিক পরিবর্তন ঘটে, এটাও ভুল কথা। কারণ একটা জীব একটা অঙ্গের অভাব বোধ করলেই তার সেই অঙ্গ সৃষ্টি হবে না, এমনকি নিরন্তর চেষ্টা করেও সেই অঙ্গ সৃষ্টি করতে পারবে না। বোঝনি? 2 নাম্বার সূত্র বুঝতে পারছো? কথা বলো। 3 নাম্বার সূত্রে বলছে যে অঙ্গ যত বেশি ব্যবহৃত হবে সেই অঙ্গের বৃদ্ধি এবং বিকাশ তত বেশি হবে। কোন অঙ্গ ব্যবহৃত না হলে ধীরে ধীরে ওটা নিষ্ক্রিয় হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। এখানে সে জিরাফের কথা বলছে। জিরাফ আধুনিক কালের ঘোড়ার মতো দেখতে ছিল আগে, ঘাড় গলা এত লম্বা ছিল না। তার চারণ ভূমিতে যখন ঘাসের বা খাদ্যের অভাব হচ্ছে, গাছের লতা পাতা খাওয়া শুরু করছে, তখন ঘাড় বা গলা বেশি ব্যবহার করছে, ফলে ঘাড় বা গলা লম্বা হচ্ছে। আরো বলছে হাঁস, হারগিলা, পেলিক্যান এরা প্রথমে স্থলচর ছিল, পরবর্তীতে খাদ্যের জন্য পানিতে নামতে হচ্ছে, পানিতে সাঁতার কাটার জন্য বেশি বেশি পা ব্যবহার করছে। আর পায়ের ব্যবহার বেশি হচ্ছে দেখে, পায়ের আঙ্গুলের ব্যবহার বেশি হচ্ছে দেখে প্রত্যেকটা আঙ্গুলের গোড়া থেকে বা আঙ্গুলের গোড়া থেকে এরকম পাতলা পদ্মা বা লিপ্ত পথ তৈরি হচ্ছে আঙ্গুলগুলোর মাঝখানে, ফলে সাঁতারটা আরো সহজতর হচ্ছে এদের জন্য সাঁতার কাটা। আবার বলছে উট পাখি উঠতে পারতো, তার ডানা ব্যবহার না করে ডানাটা নিষ্ক্রিয় হচ্ছে, আকারে ছোট হয়ে গেছে, আর উঠতে পারে না বর্তমানে। এমনকি মানুষ নিয়েও বলছে যে মানুষের লেজ ছিল এবং লেজ ব্যবহার না করে লেজটা সংক্ষিপ্ত হয়ে কককিক্সে পরিণত হচ্ছে, যেটা মেরুদণ্ডের লাস্ট পার্ট। তোমরা জানো কককিক্স মানে উচ্চ দেশীয় কশেরুকা চাড্ডা, 25-26 বছর বা তার পরের দিকে ওটা চাড্ডা জোড়া লেগে একটা হয়ে যায়, তখনই তো কককিক্স বলে। উচ্চ দেশীয় কশেরুকা চাড্ডা যখন আলাদা থাকে তখন তো বলে কক্কিজিয়াল কশেরুকা, অনেকে কক্সিজিয়াল বলে। তাহলে পুচ্ছদেশীয় মানে কশেরুকার 4টা, পুচ্ছদেশীয় হাড্ডি মেরুদণ্ডের 4টা যখন আলাদা থাকে তখন তো বলে কক্কিজিয়াল বা কক্সিজিয়াল। আর 4টা যখন জোড়া লেগে একটা হয়ে যায় তখন নাম হয়ে যায় কককিক্স বা কক্সিক্স। তাহলে মানুষের বলে লেজ ছিল, ব্যবহার না করে ওটা মেরুদণ্ডের লাস্ট অংশ কককিক্সে পরিণত হচ্ছে। লাস্ট বলছে প্রত্যেকটা জীবের জীবদ্দশায় অর্জিত বৈশিষ্ট্য তার সন্তানের মধ্যে স্থানান্তরিত হয়। এটার আরো বেশি ভুল ধরছে বিজ্ঞানীরা, যে একজন ব্যায়ামবিদ তার জীবদ্দশায় যে সুগঠিত পেশি তৈরি করলো দেহে, এটা তার সন্তানে স্থানান্তরিত হয় না। এই বৈশিষ্ট্য সন্তান সুগঠিত মাসেল নিয়ে জন্মায় না। ভারত এই ভারতীয় এলাকায় বিশেষ করে মহিলারা কানে এবং নাকে ছিদ্র করে বিভিন্ন অলংকার পরে, কিন্তু তার সন্তান কিন্তু কানে এবং নাকে ছিদ্র নিয়ে জন্মায় না। জন্মালে ব্যতিক্রম। আমার ছেলের কিন্তু কানে ফুটা জন্ম থেকে, আমার ছেলে মাহিবস, ওর কানে জন্ম থেকেই ফুটা, এটা ব্যতিক্রম। 3, এই যে পেনিসের অগ্রভাগে যে চামড়াটা, স্কিনটা, প্রিপিউস, মুসলমান এবং ইহুদি ধর্মের মানুষদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে এটা কি করে, কেটে ফেলে দেয়, খতনা করা বলে। সন্তানকে এরকম খতনা অবস্থায় জন্মায় না, 2-1টা জন্মালে ব্যতিক্রম না। লাস্ট ভাইজম্যান 22 প্রজন্ম ধরে ইঁদুরের লেজ কাটে দিয়ে, লেজ কাটা পুরুষ আর স্ত্রী ইঁদুরের ক্রস ঘটাছে, মিলন ঘটাছে, এবং 22 প্রজন্মের কোন প্রজন্মেই লেজ কাটা বাচ্চা ইঁদুরের জন্ম হয়নি একবারও। আবার পেইন 75 প্রজন্ম ধরে অন্ধকার প্রকোষ্ঠে বা অন্ধকার কক্ষের মধ্যে, অন্ধকার রুমের মধ্যে ড্রোসোফিলাকে রাখছে, অন্ধকার কক্ষেই তাদের যৌন মিলন হচ্ছে, সন্তান তৈরি হচ্ছে। সন্তানগুলো অন্ধ হওয়ার কথা ছিল, কারণ অন্ধকার কক্ষে তো বাবা মা ড্রোসোফিলা, যেগুলা বাবা ড্রোসোফিলা মা ড্রোসোফিলা তো দেখতে পারেনি, সন্তানগুলো কিন্তু দেখতে পারত। তার মানে 4র্থ সূত্র ভুল, সবগুলো সূত্রই ভুল। 1 আর 4 নাম্বার সূত্র আরো বেশি ভুল। তারপরেও সেই প্রথম বিবর্তন সম্পর্কিত মতবাদ দিছে, তার থেকে তো অন্যরা উৎসাহিত হয়ে আরো পরে ভুল ভুল বিবর্তন মতবাদ দিছে। এবার ডারউইনিজম।
ডারউইনিজম বুঝতেই পারতেছো, এটার প্রবক্তা চার্লস রবার্ট ডারউইন। তার একটা বিখ্যাত গ্রন্থ সবাই নাম জানো, 19 বইও ছিল, অরিজিন অফ দ্য স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। সেই গ্রন্থেই তার বিবর্তন সম্পর্কিত হাইপোথিসিস বা মতবাদটা প্রকাশ করছে, বিশ্ববাসীর কাছে উপস্থাপন করছে। আর ওখানে কিছু ইতিহাস আছে, কোন জাহাজে করে কোন কোন এলাকা ঘুরে বেড়াচ্ছে, ওগুলো একটু পড়ে নিবা। তাহলে বাবারা বলো তো, ডারউইনিজমের প্রবক্তাকে? ডারউইন। তার লেখা বিখ্যাত গ্রন্থের নাম কি? অরিজিন অফ দ্য স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। শব্দ অফ। এই ডারউইনিজমকে 6টা পয়েন্ট বা 6টা ধাপে ভাগ করা হয়। 6টাই 19 বইয়ে পড়ছে। আমি আরেকবার মনে করে দিচ্ছি। 1, জীবের অত্যাধিক প্রজনন প্রবণতা বা বংশবৃদ্ধি করার প্রবণতা। 1, জীবের অত্যাধিক বংশবৃদ্ধি করার প্রবণতা বা প্রজনন প্রবণতা। ডারউইন এই প্রথম পয়েন্টে বলছে প্রত্যেকটা জীবের প্রজনন প্রবণতা বেশি, কিন্তু সেই অনুসারে জীবের সংখ্যা বাড়তেছে না। জন্মহার মৃত্যু হারের সংখ্যায় পার্থক্য আছে, টিকে থাকার সংখ্যায় পার্থক্য আছে। যেমন বলছে একটা স্যালমন ফিশ বা স্যামন ফিশ, একটা স্ত্রী স্যামন ফিশ একটা প্রজনন ঋতুতে 2,80,00,000 ডিম পারে, কিন্তু সব ডিম থেকে পোনা হয় না, সব পোনা শেষ পর্যন্ত বেঁচেও থাকে না। দেখো, স্যামন ফিশেরও কিন্তু প্রজনন প্রবণতা অত্যাধিক। 2,80,00,000 ডিম পারলো একটা প্রজনন ঋতুতে, কিন্তু ওই 2,80,00,000 ডিম থেকে তো স্যামন মাছ তৈরি হয় না। 2,80,00,000 কি হলো? ভুল বলেছিলাম, স্লিপ অফ টাং। আচ্ছা বাবা, এটা একটু শেষ করে নেই। প্রথম পয়েন্টে বলছে প্রত্যেকটা জীবের প্রজনন প্রবণতা অনেক বেশি, কিন্তু সেই অনুসারে জীবের সংখ্যা বাড়তিছে না, পপুলেশন বাড়তিছে না। এখানে স্যামন মাছের তথ্যটা এমসিকিউ এর জন্য মনে রাখবা। এই পয়েন্টে যে উদাহরণটা সেট করা হচ্ছে, যে একটা স্যামন মাছ একটা প্রজনন ঋতুতে 2,80,00,000 ডিম পারে, সব ডিম থেকে পোনা হয় না, সব পোনা আবার শেষ পর্যন্ত টিকেও থাকে না। তার মানে জন্মহার, টিকে থাকা, মৃত্যু হারের সংখ্যায় পার্থক্য আছে। কেন? সে নিজেই এর কারণ দ্বিতীয় পয়েন্টে ব্যাখ্যা দিচ্ছে, সীমিত খাদ্য এবং বাসস্থান। সীমিত খাদ্য ও বাসস্থানের কারণে প্রজনন প্রবণতা অনেক বেশি হওয়ার পরেও জীবের সংখ্যা যে হারে বাড়ার কথা ছিল ওই হারে বাড়তেছে না। 3 নাম্বার পয়েন্টেও এর কারণ ব্যাখ্যা করছে, যে প্রজনন প্রবণতা বেশি হওয়ার পরেও কেন জীবের সংখ্যা সেই অনুপাতে বাড়তেছে না। 2 নাম্বার পয়েন্টে সে তার কারণ বলছে সীমিত খাদ্য আর বাসস্থান, সেই জন্য বাড়তেছে না, অনেক জীব মারা যাচ্ছে। 3 নাম্বার পয়েন্টেও কারণ ব্যাখ্যা করছে সংগ্রাম বা প্রতিযোগিতা। সে বলছে প্রত্যেকটা জীবকে সংগ্রাম করে টিকে থাকতে হয় খাদ্যের জন্য, বাসস্থানের জন্য, আর এই সংগ্রাম করতে যে অনেক জীব মারা যায়। প্রত্যেকটা জীবকে সংগ্রাম করে টিকে থাকতে হয়, আর এই সংগ্রাম করতে যে অনেক জীব মারা যায়। এজন্যই প্রজনন প্রবণতা জীবের বেশি হওয়া সত্ত্বেও জীবের সংখ্যা সেই অনুসারে ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে না। এবং এখানে একটু 3টা পয়েন্ট আছে, মনে রাখবা। অন্তঃপ্রজাতিক সংগ্রাম বা প্রতিযোগিতা, 19 ছিল এগুলা। একই প্রজাতির জীব যখন সংগ্রামে লিপ্ত হবে খাদ্যের জন্য, বাসস্থানের জন্য, এটা অন্তঃপ্রজাতিক। কত? এক টুকরা মাছের জন্য 2টা বিড়াল মারামারি করতেছে, এটা অন্তঃপ্রজাতিক। একই প্রজাতির জীবেরা যখন খাদ্যের জন্য, বাসস্থানের জন্য সংগ্রাম করবে, এটা অন্তঃপ্রজাতিক সংগ্রাম বা প্রতিযোগিতা। তোমার সাথে আমার সংগ্রাম, এটা কি হবে? অন্তঃপ্রজাতিক। আর যখন 2টা ভিন্ন প্রজাতি সংগ্রাম করতেছে, ওটা আন্তঃপ্রজাতিক। একাধিক জায়গায় পড়ছ, শব্দ করো, যে একের বেশির মধ্যে বুঝালে আন্ত হয়। টিস্যু তন্ত্রে পড়ছ আন্তঃকোষীয় ফাঁকা স্থান,
হৃৎপিণ্ডে পড়ছে আন্তঃলিঙ্গ পদ্মা, নিলয় পদ্মা, একের বেশির মধ্যে বুঝালে আন্ত। যখন দুইটা ভিন্ন প্রজাতির জীব খাদ্যের জন্য বাসস্থানের জন্য সংগ্রাম করবে ওটা আন্তঃপ্রজাতিক। তাহলে বলতো সাপ আর বেজির যে সংগ্রাম এটা কি আন্তঃপ্রজাতিক। লাস্ট বলছে পরিবেশের সাথে সংগ্রাম করেও টিকে থাকতে হয়। এই যে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এগুলা মোকাবেলা করে জীবকে টিকে থাকতে হয়। আর এই মোকাবেলা পরিবেশের এই দুর্যোগগুলো মোকাবেলা করার সময় অনেক জীব মারা যায়, এমনকি বিলুপ্ত হয়ে যায়। এই পয়েন্ট একটা উদাহরণ আছে, স্টার দিয়ে রেখো। ম্যামথ, হাতিদের মতো একটা প্রাণী ছিল, হাতির চেয়েও বড় ছিল। ওরা কিন্তু এই পরিবেশের সাথে সংগ্রাম করে টিকে থাকতে পারেনি, বিলুপ্ত। তারপর তো ডারউইনিজমের কয়টা পয়েন্ট স্লো। এবার আর একটা পয়েন্ট পরে আজকের ক্লাস শেষ করব। ডারউইনের মতে প্রত্যেকটা জীবের প্রজনন প্রবণতা বা বংশবৃদ্ধি করার প্রবণতা অনেক বেশি, কিন্তু সেই অনুযায়ী জীবের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না। এর কারণ সে দ্বিতীয় এবং তৃতীয় পয়েন্টে বলছে। দ্বিতীয় পয়েন্টে বলছে সীমিত খাদ্য এবং বাসস্থানের জন্য প্রজনন প্রবণতা বেশি হওয়ার পরেও জীবের সংখ্যা বাড়তেছে না খুব একটা বেশি। 3 নাম্বার পয়েন্টেও কারণ ব্যাখ্যা করছে, জীবকে সংগ্রাম করে টিকে থাকতে হয় এবং এই সংগ্রাম করে টিকে থাকতে যে অনেক জীব মারা যায়। সংগ্রামটা 3 রকম। একই প্রজাতির জীবেরা নিজেরা নিজেদের মধ্যে সংগ্রাম করতেছে, ওটা অন্তঃপ্রজাতিক। দুইটা ভিন্ন প্রজাতির জীব সংগ্রাম করতেছে, এটা আন্তঃপ্রজাতিক। এমনকি প্রাকৃতিক পরিবেশের সাথে সংগ্রাম করেও জীবকে টিকে থাকতে হয়। বিভিন্ন দুর্যোগ মোকাবেলা করে টিকে থাকতে হয়। আর এই দুর্যোগ মোকাবেলা করার সময়, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার সময়ও অনেক জীব মারা যায়। এখানে একটা প্রাণীর নাম দিয়েছে পড়ে নিবা, ম্যামথ। হাতিদের মতোই অনেকটা, প্রায় হাতিদের চেয়ে আকারে বড়। এদের কিন্তু অলরেডি বিলুপ্তি ঘটছে।